সেন্ট জনস চার্চ। 1800 শতকের মধ্যভাগের ভারত। হাতির পিঠে এই মহিলা বড়লাট গিন্নি। বড়লাট চার্লস ক্যানিংয়ের স্ত্রী শার্লট ক্যানিং, লেডি ক্যানিং নামে বেশি পরিচিত। আজকের সেন্ট জনস চার্চের গল্প ভাণ্ডারে থাকছে এরই কথা, এর সমাধি, স্মৃতিস্তম্ভ নিয়ে বহু অজানা কথা, গল্প। আমি দেব উপস্থাপন করছি সেন্ট জনস চার্চের গল্প ভাণ্ডার পর্ব 5। আরও থাকবে দুর্ধর্ষ যোদ্ধা জাতি রোহিলা, তাদের রোহিলখণ্ড এবং তার সঙ্গে জড়িত সেন্ট জনস চার্চে রক্ষিত এক মেমোরিয়ালের অজানা কথা। চার্লস ক্যানিং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে ভারতে নিযুক্ত শেষ গভর্নর জেনারেল এবং পরে ব্রিটিশ ক্রাউনের পক্ষে নিযুক্ত ভারতের প্রথম ভাইসরয়। 1856 সালে লর্ড ক্যানিং যখন ভারতের গভর্নর জেনারেল হয়ে আসেন, তখন তার সঙ্গেই আসেন তার 39 বছরের স্ত্রী শার্লট ক্যানিং। বিয়ের আগে পদবি ছিল শার্লট স্টুয়ার্ট। শার্লটের বাবা ফ্রান্সে ব্রিটিশ রাষ্ট্রদূত ছিলেন, সেখানেই শার্লটের জন্ম এবং বেড়ে ওঠা। ভারতের ইতিহাসে দক্ষ শিল্পী, মানবপ্রেমী, সমাজসেবী হিসেবে তিনি স্মরণীয় হয়ে আছেন। লেডি ক্যানিংয়ের সবচেয়ে বড় অবদান তার জল রঙে আঁকা ছবিগুলো। তিনি ভারতের সমকালীন ইতিহাসকে তুলির টানে ধরে রেখেছিলেন। ভারতের বিভিন্ন প্রান্ত, সিমলা, নীলগিরি, অযোধ্যা, ব্যারাকপুর ভ্রমণ করে সেখানকার প্রাকৃতিক দৃশ্য এঁকেছেন। তিনি ভারতের বিভিন্ন গাছপালা ও ফুলের সূক্ষ্ম স্কেচ তৈরি করতেন, তা তৎকালীন উদ্ভিদবিদ্যার গবেষণায় সহায়ক হয়েছিল। তিনি সাধারণ মানুষের জীবনযাপন ও রাজকীয় স্থাপত্যের অসংখ্য ছবি এঁকেছিলেন। লেডি ক্যানিং নতুন নতুন স্থানে গিয়ে তিনি সেখানকার দৃশ্য এঁকে ফুটিয়ে তুলতেন। প্রাকৃতিক দৃশ্যের এক বিশাল সংগ্রহ গড়ে তুলেছিলেন। ঐতিহাসিক নথি হিসেবে এইগুলি অমূল্য দলিল। তখনকার রক্ষণশীল সমাজে নারী শিক্ষা এবং স্বাস্থ্যসেবায় তার ভূমিকা ছিল ইতিবাচক। কলকাতায় নারী শিক্ষা প্রসারে ড্রিঙ্ক ওয়াটার বেথন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছিলেন। সিপাহী বিদ্রোহের সময় আহত ব্রিটিশ ও ভারতীয় সৈন্যদের সেবায় তিনি ব্যক্তিগতভাবে তদারকি করতেন। 1857 বিদ্রোহ, মহাবিদ্রোহ। গভর্নর জেনারেল চার্লস ক্যানিংয়ের সময় ঘটেছিল সেই বিখ্যাত বিদ্রোহ। এর জেরেই পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারত শাসনের ক্ষমতা হস্তান্তরিত হয় ব্রিটিশ রাজমুকুটের কাছে। ভারতের প্রথম ভাইসরয় হিসেবে দায়িত্ব গ্রহণ করেন চার্লস ক্যানিং। মহাবিদ্রোহের সময় লেডি ক্যানিং ছিলেন কলকাতার লাটভবনে। সেই অশান্ত সময়ে তিনি নিয়মিত ডায়েরি লিখতেন এবং ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়াকে ভারতের পরিস্থিতি সম্পর্কে চিঠি পাঠাতেন। তার এই লেখাগুলো সিপাহী বিদ্রোহের একটি নিরপেক্ষ সামাজিক চিত্র তুলে ধরে। কলকাতার কাছে ব্যারাকপুর লাটবাগান ছিল তার অত্যন্ত প্রিয় জায়গা। তিনি এই বাগানটিকে ইউরোপীয় ধাঁচে সাজিয়ে তুলেছিলেন। হুগলি নদীর তীরের সেই শান্ত পরিবেশেই তিনি তার অধিকাংশ ছবি এঁকেছিলেন। বাঙালি সংস্কৃতির সঙ্গে তার নাম মিশে আছে একটি মিষ্টির মাধ্যমে। লেডি ক্যানি মিষ্টির কথা বলছি। লেডি ক্যানিং এর নাম থেকেই লেডি ক্যানির নামকরণ হয়েছিল বলে ধারণা করা হয়। কথিত আছে তার সম্মানে বা তার কোনো এক জন্মদিনে কলকাতার বিখ্যাত মিষ্টান্ন শিল্পী ভীমচন্দ্র নাথ ছানার একটি বিশেষ ভাজা মিষ্টি তৈরি করেন। সে মিষ্টির নাম হয় বাঙালির উচ্চারণে লেডি ক্যানি। স্বামীসহ লেডি ক্যানিংয়ের ইংল্যান্ডে ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু ভারত ত্যাগের ঠিক আগে শার্লট দার্জিলিংয়ের পাহাড়ি এলাকা ভ্রমণের সিদ্ধান্ত নেন। কলকাতায় ফেরার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে জানা যায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন। সেই সময় ম্যালেরিয়ার সুনির্দিষ্ট কোনো চিকিৎসা ছিল না। কেবল আক্রান্ত ব্যক্তি নিজেদের রোগ প্রতিরোধ ক্ষমতার জোরেই এই সংক্রমণের বিরুদ্ধে টিকে থাকতে পারলে প্রাণে বাঁচা যেত। তখন শার্লটের ক্ষেত্রে সেটা ঘটেনি। 1861 সালের 18 নভেম্বর মধ্যরাতে মাত্র 44 বছর বয়সে কলকাতার গভর্নমেন্ট হাউসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেই রাতেই কফিনে নিয়ে যাওয়া হয় কলকাতা থেকে ব্যারাকপুরে। যখন সূর্য সবেমাত্র উদিত হচ্ছিল, তখন তার কফিনটি তার প্রিয় জায়গা ব্যারাকপুরে হুগলি নদীর ঠিক পাশেই সমাহিত করা হয়। পরিকল্পনা ছিল এর ওপর একটি স্থায়ী স্মৃতিসৌধ গড়ার। স্ত্রী বিয়োগের মাত্র কয়েক মাসের মধ্যেই লর্ড ক্যানিং ভারত ত্যাগ করে ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেন
ইংল্যান্ডে পৌঁছানোর মাত্র কয়েক মাসের মধ্যেই 1862 সালের 17 জুন তিনি পরলোক গমন করেন। সমাধিস্থলটির চারপাশে একটি লোহার রেলিং দিয়ে বেষ্টন করা ছিল। তার গায়ে খোদাই করা ছিল সিসি অক্ষরটি, মানে শার্লট ক্যানিং। আগ্রার পাথর দিয়ে নির্মিত এই মর্মর সমাধিটির নকশা করেছিলেন লেডি ক্যানিংয়েরই বোন লুইজা লেডি ওয়াটারফোর্ড। তিনিও চিত্রশিল্পী ছিলেন। প্রাথমিকভাবে 1873 সালে সমাধিটিকে রক্ষা করার উদ্দেশ্যে এর উপর একটি চাঁদোয়া নির্মাণ করা হয়েছিল। শুরুতে অস্থায়ী ছাউনি ছিল, পরবর্তীকালে তা পরিবর্তন করে স্থায়ী চাঁদোয়ার রূপ দেওয়া হয়। নদীর কাছাকাছির কারণে অত্যধিক আর্দ্রতা এই সমাধিটির ক্ষতি করছে বলে মনে করা হয়। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় সমাধির মূল মার্বেল ফলকগুলো সরিয়ে কলকাতার সেন্ট পলস ক্যাথিড্রালে স্থানান্তরিত করা হবে, আর এর পরিবর্তে ব্যারাকপুরে অবস্থিত এই মূল সমাধির জন্য একটি অপেক্ষাকৃত সরল প্রতিরূপ তৈরি করা হবে। স্বাধীনতার পর কলকাতার রাজপথ থেকে যখন ঔপনিবেশিক আমলের মূর্তিগুলো সরিয়ে ফেলা হচ্ছিল, তখন চার্লস জোহান আর্ল ক্যানিংয়ের এই মূর্তিটিও ব্যারাকপুরে স্থানান্তরিত করা হয়। স্থাপন করা হয় ব্যারাকপুরে লেডি ক্যানিংয়ের সমাধির ঠিক বিপরীতে। সবশেষে আসি কলকাতায় লেডি ক্যানিংয়ের সমাধির কথায়। ব্যারাকপুরের আদি স্মৃতিসৌধটি সেন্ট পলস ক্যাথিড্রালে স্থাপন করার পর বেশ কিছু সমস্যা হচ্ছিল। তখন 1913 সালে ক্যানিং পরিবারের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন নিয়ে অবশেষে একে স্থানান্তরিত করা হয় সেন্ট জনস চার্চের উত্তর করিডরের এখানে। এটি ব্যারাকপুরের সেই মূল সমাধিস্তম্ভটি। এখানে কিন্তু লেডি ক্যানিংয়ের কোনো দেহাবশেষ নেই, আছে ব্যারাকপুরের মূল সমাধিস্থলে। আজ চার্চের বাইরের দিকে উত্তর দিকের সরু বারান্দায় ইতিমধ্যে ঘুরে ফেলেছে লেডি ক্যানিং মেমোরিয়াল। একপাশে মোটা মোটা সুউচ্চ স্তম্ভ। এখান থেকে চার্চ বিল্ডিং ছাড়িয়ে উত্তর পশ্চিম কোণ বরাবর সামনের খোলা চার্চইয়ার্ডে এগিয়ে যাই। চলুন, চোখে পড়ল এই স্থাপত্যটি, সেকেন্ড রোহিলা ওয়ার মেমোরিয়াল, দ্বিতীয় রোহিলা যুদ্ধের স্মৃতিস্তম্ভ। এবার এর পেছনের গল্পটা শোনাই। রোহিলারা ছিল আফগান পশতুন উপজাতি। The Rohilla Afghans, originating from the rugged highlands near Kabul. পশতু ভাষায় রোহ কথাটির অর্থ পাহাড়। অষ্টাদশ শতাব্দীতে আফগানিস্তানের রোহ অঞ্চল থেকে রোহিলা আফগানরা এসে এখানে বসতি স্থাপন করে। তাদের নামেই এই অঞ্চলের নাম হয় রোহিলখান্ড, এখনকার উত্তরপ্রদেশে উত্তর পশ্চিম দিকের সেই অঞ্চল। 1719 থেকে 1748 সালের দিকে জনৈক আলী মোহাম্মদ খান এই অঞ্চলে শক্তিশালী এক স্বাধীন রাজ্য গড়ে তোলেন। মুঘল সাম্রাজ্যের পতনের সময় এটি এক স্বাধীন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। পরবর্তীকালে মারাঠা ও অযোধ্যার নবাবদের সঙ্গে এদের শুরু হয় দীর্ঘ দ্বন্দ্ব। 1773-74 সালে হয়েছিল প্রথম যুদ্ধ। এরপর 1794 সালে সংঘটিত হয় দ্বিতীয় যুদ্ধটি। জেনারেল স্যার রবার্ট অ্যাবারক্রম্বির নেতৃত্বে ব্রিটিশরা রোহিলাদের পরাজিত করে। ভারতে তখনকার ব্রিটিশ প্রশাসনের প্রধান নগর রাজধানী কলকাতার সেন্ট জনস চার্চের চত্বরে নির্মিত হয়েছিল 12টি স্তম্ভ বিশিষ্ট এই স্মৃতিস্তম্ভটি। তার ওপরে এই গোলাকার গম্বুজ, মার্বেল ফলকে লেখা ওই যুদ্ধে নিহত ব্রিটিশ অফিসারদের নাম। The Rohilla War 1794. Conflict, Consequence and Memory. পঞ্চম পর্বের সেন্ট জনস চার্চের গল্পভাণ্ডার আজ এখানেই শেষ করছি। পরের বার আবার কথা হবে সেন্ট জনস চার্চের আরও সব গল্প নিয়ে। সঙ্গে থাকুন। নমস্কার।